হাসিমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনাকে পেলেও আমাদেরও বেশ ভালো লাগে, কারণ আপনার কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস পাই, যেটা পেলে আমাদের অনেক অনেক উপকার হয়। দর্শকরাও আসলে এটাই চান যে তাদের জন্য ইনফরমেটিভ কিছু আমরা তাদেরকে দিই। স্পেশালি ইফতার সেহরিতে কি কি ধরনের খাবার রাখা যেতে পারে এবং রুটিনের যে পরিবর্তনটা সেখানে আসলে শরীরের উপর কীরকম এফেক্ট করে এবং শরীরটাকে কিভাবে আরও বেশি সুস্থ রাখা যায় এসব ব্যাপারে। অনেক ধন্যবাদ আপু। আজকে আসলে আমাদের যেহেতু রমজান মাস চলছে, সবার ব্যাপারটা আসলে একটু ডিফারেন্ট হবে, কারণ দেখা গিয়েছে যে আমরা সারা বছর আসলে একরকমভাবে চলি, আর রমজান মাসে আসলে আমাদের রুটিনটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আসলে খুব স্বাভাবিক যে আমরা রমজানে আমাদের বিভিন্ন ধরনের পেশেন্ট যারা, তাদেরও কিন্তু একটা প্রস্তুতির ব্যাপার আছে। যেমন ডায়াবেটিস পেশেন্ট, কিডনি পেশেন্ট বা বিভিন্ন ধরনের রোগীর যারা, তাদেরও কিন্তু আসলে অনেক কিছু মেনে চলতে হয়। তো আমি বলবো ওভারঅল যারা সুস্থ আছেন তাদের খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যেটা বলতে চাই যে আসলে যারা সারাদিন না খেয়ে থাকছেন, স্বাভাবিকভাবে ইফতারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে এই সময় এমন কোনো খাবার নির্বাচন করা যাবে না যেটা খেলে আসলে আমরা এই যে এত কষ্ট করেছি, পরে আবার দেখা গেল খাবারটা খেয়ে আবার অসুস্থ হয়ে যাচ্ছে এবং পরের দিন আমরা সেই পবিত্র যে রমজানটা আমরা পালন করা সেটাই করতে পারছি না। তো ইফতারে আমরা সবসময় বলি, যেহেতু আমরা সারাদিন না খেয়ে থাকি, খুব দ্রুত একটা গ্লুকোজ আমাদের বডিতে পৌঁছানো, যেটা খেলে আমাদের খুব দ্রুত আমরা ইনস্ট্যান্ট এনার্জি যেটা পেয়ে থাকি সেটাকে আমরা নিব। তো এরকম খাবারের মধ্যে আমরা সবাই জানি খেজুর কিন্তু খুব ভালো একটি উৎস। এটা আমাদের গ্লাইসেমিক ইনডেক্স বেশি থাকে। আমরা যখনই খেজুরটা খাচ্ছি আমাদের শরীরে কিন্তু খুব দ্রুত মানে সুগার যেটা সেটা পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, এবং সাথে সাথে আমরা কিন্তু সারাদিনের যে ক্লান্তি, সেই ক্লান্তি ভাবটা দূর হয়ে যাচ্ছে, আমরা খুব এনার্জেটিক ফিল করছি। ডেফিনেটলি পানির ঘাটতিটা আমাদের হয় সারাদিন, যেহেতু আমরা পানি না খেয়ে থাকি। এই জন্য আমি বলবো যে ইফতারে কিন্তু আমরা খুব লাইট জুস রাখতে পারি, যেমন কমলার জুস বা মাল্টার জুস অথবা আপেলের জুস হতে পারে। এখন আবার অনেক ফলও কিন্তু পাওয়া যাচ্ছে, তরমুজটাও কিন্তু দেখা গিয়েছে সারা বছর পাওয়া যায়। আমরা যদি এক্সট্রা কোনো সুগার অ্যাড না করি, কারণ আমাদের ফ্রুটসের মধ্যে কিন্তু সুগার আছে, সো আমরা এক্সট্রা কোনো সুগার অ্যাড করব না, ফলের রসটা আমরা রাখবো। আর একটা মজার খাবার হচ্ছে যে চিরা দই। এটা কিন্তু পেটটাকে খুব ভালো রাখে। দইটার মধ্যে প্রোবায়োটিক আছে, যেটা আমাদের গাট ব্যাকটেরিয়াকে ভালো রাখছে। সো আমরা যদি কেউ পছন্দ করি, চিরা দই খেতে পারি। আর যদি আমরা কেউ মনে করি যে না, আমরা আসলে অত বেশি ঝামেলায় যেতে চাচ্ছি না, খুব স্বাভাবিকভাবে যদি কেউ আসলে বাসায় ফ্রুট সালাদ, এটার পাশাপাশি একটু রুটির সাথে যদি আমরা একটু চিকেন রাখতে পারি, অথবা আমি মনে করি যে ভাত কিন্তু খুব ভালো একটি উৎস। কেউ যদি সুস্থ হয়, যাদের ডায়াবেটিস নেই, কিছু নেই, অনেকে দেখা গিয়েছে যে ভাত খেলে তার মানে যেটা হয় কি যে খুব একটা পিচ একটা ফিলিং আসে। রুটিতে অনেক সময় কি হয়, এটা গ্লুটেনটা আমাদের অ্যাসিডিটি ক্রিয়েট করে, ডাইজেশনটা অনেক সময় প্রবলেম করতে পারে। সো গমের খাবারটা দূর করে যদি আমরা চিরা খেতে পারি যেটা বলেছি, বা আমরা যদি মুড়ি খেতে পারি, বা আমরা ভাত রাখতে পারি কার্ব হিসেবে, আর প্রোটিন হিসেবে কিন্তু অবশ্যই আমরা একটা ডিম সিদ্ধ ইফতারে রাখতে পারি। আর আমরা তো রেগুলার খাবার দেখা গিয়েছে ছোলাটা খাই, এটা যদি কারো স্পেসিফিক কোনো প্রবলেম না থাকে সে ছোলাটা খেতে পারবে, এবং প্রপার এটা আমরা ভিজিয়ে সিদ্ধ করে রান্না করে খেলে এটা আমাদের আসলে কোনো ক্ষতি করবে না বা কোনো ধরনের অসুবিধা করবে না। আর আমরা যদি সেহরির দিকে যাই, আমার মনে হয় যে সেহরি খাবারটা এমনভাবে নির্বাচন করা উচিত যে খাবারটা আমরা সারাদিন ধীরে ধীরে আমাদের বডিকে এনার্জি প্রোভাইড করবে, আমরা একটু দুর্বল ফিল করব না, আমরা হাইড্রেটেড থাকবো, এরকম কিছু খাবার। তার মধ্যে আমরা বলে থাকি যে আঁশযুক্ত খাবার, মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেমন আমরা যদি লাল চালের ভাতটা রাখতে পারি রাতের বেলা সেহরিতে, এটা খুবই ভালো হয়। এটার সাথে আমরা মাছ মাংস অ্যাজ ইউজুয়াল বাসায় যেটা রান্না করে থাকি সেইটা, এবং সবজি হিসেবে যে খাবারগুলো আমরা বলি যে একদম একটু পানি জাতীয় সবজি, পেঁপে, লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এই সবজিগুলো দেখা গিয়েছে যে আমাদের পেটটাকে অনেক ভালো রাখে, কোনো ধরনের ট্রাবল করে না, গ্যাস তৈরি করে না, এবং মোটামুটি এই কম্বিনেশনটা সারাদিন আমাদের খুব সুন্দরভাবে এনার্জেটিক রাখবে। আর পানির ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে যে যদি আমরা ইফতার থেকে সেহরির মিডিলে যে টাইমটা পাচ্ছি, ওই টাইমে আমাদের কমপক্ষে 1.5 থেকে 2 লিটার পানি আমাদের গ্রহণ করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপু আমরা তো খাদ্যাভ্যাসের সম্পর্কে একটু জানছিলাম। দেখা গেছে যে বাসায় তো অনেক সময় মুরব্বীরা থাকেন, বাচ্চারা থাকেন, তাদের জন্য আসলে খাবার দাবারে একটু প্রবলেম হয়ে যায়, কারণ বাচ্চারা তো ছোট বাচ্চা রোজা রাখতে পারে না, মুরব্বীরাও অনেকে রাখেন না। সেক্ষেত্রে আসলে কিভাবে মেনটেন করা যেতে পারে? খাবারের তালিকায় কি কি রাখলে তাদের জন্য ভালো এবং যে ইফতার করছে তার জন্য খাবারটা ভালো হয়?
খুবই আপু একটি মজার ব্যাপার হচ্ছে যে আমার বাসায় কিন্তু আমার 3 ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ, এবং আমার 2 ছেলে মেয়ে কিন্তু রোজা রাখে। মাশাআল্লাহ। তারা পুরো 30টা রোজায় রাখে। তো আমি মনে করি প্রত্যেকটা বাসায় বাবা মার কাছে এটা খুব বড় একটা আনন্দের ব্যাপার যে তার সন্তান রোজা রাখবেন, এবং সেই সাথে আমাদের কিন্তু বাবা মারা থাকেন, শ্বশুর শাশুড়ি থাকেন, তারাও রোজা রাখেন, বা বয়স্ক কোনো আত্মীয় স্বজন থাকতে পারেন। তো খাবারগুলো আসলে এক একটা মানুষের খাবার এক এক রকম, তাদের ক্যালোরি চাহিদা ডিফারেন্ট হবে, তাদের ডিমান্ডটাও টেস্টও ডিফারেন্ট হবে। বাচ্চারা খুব কিন্তু এক্সাইটেড থাকে যে সারাদিন রোজা রাখবে, মাম্মি হয়তো অনেক মজার খাবার করবে। তো সেইখানটায় মার দায়িত্বটা অনেক বেশি, যে মা আসলে সিলেক্ট করবে কোন খাবারটা বাচ্চার কোনো ক্ষতি করবে না। অবশ্যই হাই প্রোটিন জাতীয় খাবার বাচ্চার জন্য খুবই ভালো। সারাদিনে দেখা যায় ক্লান্তি তাদেরকে দূর করছে, খুব বেশি তারা এনার্জেটিক ফিল করবে, তাদের হাংরি ফিল যেটা সেটাও কিন্তু কম হবে। আমি মনে করি চিকেন দিয়ে অনেক কিছু মেক করা যায়। ইফতারের সময় আমরা চিকেনটাকে গ্রিল করতে পারি, অনেক সময় বাচ্চাদের জন্য আমরা চিকেনটাকে দেখা গেছে বিভিন্নভাবে শাসলিক করতে পারি, ফ্রুটসের সাথে মিক্স করে সালাদ বানাতে পারি। এছাড়া ডিম সিদ্ধ বা ফিশটা অনেক সময় গ্রিল করে দেওয়া যেতে পারে। তো এরকম আমরা যদি খুব হেলদি ওয়েতে প্রোটিনটাকে বাচ্চাদের জন্য রাখি, সেই সাথে আমরা কার্বোহাইড্রেট হিসেবে বাচ্চা যেটা চয়েস করে, যদি তারা পছন্দ করে মুড়িটা খেতে, অনেক বাচ্চা আবার মুড়ি খেতে চায় না, তারা হয়তো একটু দেখা যায় যে অন্য কিছু ব্রেড পছন্দ করছে বা রুটি পছন্দ করছে, অথবা ভাতও খেতে চাচ্ছে আর কি। তো আমার মনে হয় কি যে এরকম খাবারগুলো বাচ্চাদের জন্য আমরা সিলেক্ট করতে পারি। বাচ্চারা ফ্রুটস খুব পছন্দ করে, তারা জুস করে খেতে পারে। আবার অনেক বাচ্চা আছে উল্টাটা, ফ্রুটস পছন্দ করছে না, তাদেরকে কিন্তু আমরা অন্যভাবেও দিতে পারি। যেমন যেটা বলেছি ফ্রুট সালাদ, এটাও কিন্তু খুব মজার একটি খাবার। আমরা যদি ছোলাটাকে সিদ্ধ করে আমরা একটু ফ্রুটস, ওর সাথে একটু টক দই, একটু লেবুর রস, একটু যদি সুগার অ্যাড করে আমরা মিক্স করে ফেলতে পারি, এটা কিন্তু বাচ্চা অনেক পছন্দ করে। এটা একটা। আর যারা বয়স্করা রয়েছে তাদের জন্য কিন্তু আমরা তো জানি যে আসলে অনেকে ডায়াবেটিস থাকে, প্রেশার থাকে। তো সেসব ক্ষেত্রে তাদের জন্য আমি বলবো যে খাবারগুলো অনেক বেশি চিনিযুক্ত খাবার খাওয়া যাবে না, যে একদম শুরুতেই খেজুর খাচ্ছেন, কলা খাচ্ছেন, আবার অনেক বেশি দেখা গিয়েছে ভাত রুটি খেয়ে ফেলছেন। তখন যেটা হয় যে ব্লাডে স্পাইক করে তার সুগারটা, মানে অনেক বেশি গ্লুকোজটা বেড়ে যেতে পারে। তো আমি মনে করি সেই দিকটা খেয়াল রাখা। আর যদি বয়স্ক মানুষের এরকম কোনো সমস্যা না থাকে, তাহলে যেরকম আমরা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে বলেছি, আমরা সেই একইভাবে মুড়ি, ছোলা, অথবা চিরা দই, অথবা রুটি, সবজি, চিকেন, এগুলো আমরা ডেফিনেটলি রাখতে পারি। আর সেহরির ক্ষেত্রেও সেম, বাচ্চাদেরকে আমরা যেরকম বলেছি যে আমরা ঘরের তৈরি খাবার পছন্দ করে, এবং সারাদিন যেন তারা ভালো থাকতে পারে, এবং দুধ ভাত হতে পারে রাত্রেবেলা সেহরিতে বাচ্চাদেরকে। আমরা যদি মনে করি যে বাচ্চাদের তো আসলে এনার্জি দরকার, দুধ ভাতের সাথে কিন্তু আমরা একটা কলাও অ্যাড করে ফেলতে পারি, এটা বাচ্চাদের কোনো ক্ষতি করবে না। যেমন অনেকে আছে যে ডায়াবেটিস বা অনেকের ওজনটা বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আবার চিন্তার বিষয় যে এক্সট্রা কলা অ্যাড করলাম, এক্সট্রা সুগার এবং ক্যালোরি অ্যাড হয়ে যাচ্ছে। বাচ্চাদের তো সেটা না, বাচ্চাদেরকে আমরা এটাও অ্যাড করতে পারি। এবং যদি কেউ মনে করে দুধ ভাত খাবে না, একটু চিকেন দিয়ে ভাত খেয়েছে, তার সাথে এক্সট্রা আমরা ঘুমানোর মানে আজানের আগে আমরা 1 গ্লাস দুধ দিতে পারি। তো এইভাবে করে আমরা বাচ্চা এবং অ্যাডাল্ট যারা রয়েছে তাদেরকে আমরা সুন্দরভাবে টেক কেয়ার করতে পারি। আচ্ছা, এবং আপু এই জেনারেশনে যে অনেকের কাছে মানে ওভার ওয়েটের কারণে বা ওয়েট একটু তারা লুজ করার কারণে দেখা যায় যে ডায়েট করে, এবং রোজাকে তারা মনে করেন একটা বড় মাধ্যম হিসেবে কাজ করে, যে রোজা রাখলেই সে ওয়েট লুজ করে ফেলবে, কোনো সমস্যা নেই। এবং এই ক্ষেত্রে সেহরিতে তারা হয়তো বা খুব একটা হেভি খাবার খাচ্ছেন না, পানি খেয়ে থাকছেন বা হালকা একটু ফ্রুটস খেয়ে থাকছেন। এই ক্ষেত্রে আসলে তাদের ফিজিক্যালি কি কি প্রবলেম হতে পারে বা ক্ষতিকারক দিকগুলো কি কি? এইটার খুবই আসলে আমাদের এখন বড় একটা সমস্যা যে অতিরিক্ত ওজন। এটা আমি মনে করি যে এখন আর অল্প কিছু মানুষ না, ম্যাক্সিমাম মানুষের এই প্রবলেমটা হচ্ছে, কারণ আমাদের লাইফস্টাইল, আমরা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি, আমাদের ফুডের যে হ্যাবিট সেটা আসলে চেঞ্জ হয়ে গেছে, বসে থাকা, সব কিছু মিলিয়ে। তো আমার মনে হয় রোজা আসলে সবাই একটু ভাবে যে আমরা সারাদিন না খেয়ে থাকবো, তাহলে বোধহয় আমরা হয়তো অনেক বেশি ওজন কমিয়ে ফেলতে পারবো। কিন্তু ব্যাপারটা আসলে কি, আমরা যেটা বলি যে ওজনটা আমাদের কমে একটা দিনে আমাদের যতটুকু ক্যালোরি চাহিদা থাকে, সেই ক্যালোরি চাহিদা থেকে আমাদের ক্যালোরি রিডিউস করতে হচ্ছে। তো অনেকে আবার উল্টাটা হয় যে সারাদিন খাচ্ছে না, মনে করছে যে আমার হয়তো ওজন কমে যাবে, দেখা গিয়েছে 10 দিন পরে ওজন আর উল্টা বেড়ে গিয়েছে। এটা একমাত্র কারণ হচ্ছে যে সে রোজা শেষ করার পরে ইফতার এবং সেহরি আর এর মাঝখানে যে খাবারটা, অনেক ক্যালোরি বহুল খাবারটা খেয়ে ফেলেছে। এমনি নর্মাল দিনে যা খেত তার থেকে ক্যালোরি ভ্যালুটা বেড়ে গিয়েছে, যার কারণে তার ওজনটা হয়তো না কমে বেড়েছে। আর যারা এরকম আপনি যেটা বলেছেন যে সেহরি করছে না বা হয়তো অনেক সময় না খেয়ে থাকছে, এটা আমি মনে করি যে না করাটা উত্তম। কারণ দেখা যায় যে আমাদের তো আসলে অনেক সময় ইফতারের
আগ পর্যন্ত না খেয়ে থাকতে হচ্ছে। সেখানে যদি আমরা সেহরিটাও না করি তখন দেখা যায় যে মাথা ঘুরে পড়ে যেতে পারি, আমাদের শরীর দুর্বল হয়ে যেতে পারে। আর একটা ভয়ঙ্কর ব্যাপার হতে পারে সেটা হচ্ছে আমাদের অ্যাসিডিটি তৈরি হয়ে যেতে পারে, যেটা দেখা গিয়েছে যে 2-3 দিন করার পরে সে আর আসলে রোজাটাই কন্টিনিউ করতে পারছে না এবং তার খুব দুর্বল ফিল হচ্ছে, অনেকগুলো সমস্যা হতে পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আসলে যদি পরিমিত খাবার ক্যালোরি হিসাব করে 3 বেলাও খেতে পারি তাহলে কিন্তু 3 বেলা খেয়েও আমরা আমাদের ওজনটাকে কন্ট্রোল করতে পারি। রাইট আপু, এই ক্ষেত্রে আরেকটি প্রবলেম যেটা আমরা দেখতে পাই যে হাইপারটেনশন কাদের বেশি হয়ে থাকে এবং এটা থেকে আসলে করণীয় কি রয়েছে? হাইপারটেনশন যাদের আছে, উচ্চ রক্তচাপ, এটা খুব গুরুত্বপূর্ণ। রমজান মাসে দেখা যায় যে দেখা যাচ্ছে তারা ইফতারে এত বেশি ভাজা পোড়া খাবারটা খেয়ে ফেলছে যার কারণে তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকিটা আরো বেড়ে যায়, বা হয়তো আগে যেটা নর্মাল থাকতো এটা এই মুহূর্তে বেড়ে গেছে। এটা কারণ হচ্ছে যে যেমন আমরা ডুবো তেলে ভাজা কিছু ট্র্যাডিশনাল ফুড আছে, পেঁয়াজু, বেগুনি, আবার দেখা গিয়েছে আরো বেশি কাবাব, অনেক কিছু আমরা কিন্তু রমজানে খেয়ে থাকি। এই ধরনের খাবারগুলো দেখা গিয়েছে তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকিটাকে বাড়িয়ে দিচ্ছে। তো আমি মনে করি যে যাদের এরকম উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আছে তারা অবশ্যই একদম সহজ পাচ্য খাবার এবং ভাজা পোড়া খাবার টোটালি অ্যাভয়েড করতে হবে। তারা চাইলে, যেটা বলেছি আমি শুরুতে, এই ধরনের খাবারগুলো সিলেক্ট করতে পারেন। আর ডিমটা যদি কেউ খেতে চান, মানে আমরা তেলে না ভেজে সিদ্ধ করে খেতে পারি। আবার অনেক কিছু খাবার আছে যেগুলো আমরা তেলটাকে অ্যাভয়েড করেও মেক করতে পারি, সেগুলো যদি আমরা উচ্চ রক্তচাপের রোগীর ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি তাদের জন্য খুবই হেলদি হবে ব্যাপারটা। আচ্ছা, এই ক্ষেত্রে আপু ইফতারে যেটা দেখা যায় যে অনেকে তাড়াহুড়ো করে দেখা যাচ্ছে সারাদিনের পিপাসা লাগছে, তারা হঠাৎ করে আগে জুস খেয়ে ফেলে, এতে করে তার পেটটা ফুল হয়ে যায়, সে পরবর্তীতে খেতে পারে না। আবার অনেকে আছে যারা খেজুর দিয়ে স্টার্ট করে, অনেকে আছে যারা ভাত খেতে পছন্দ করেন, আবার অনেকে আছেন যারা শুরুতেই ভাজা পোড়া, আবার অনেকে আছে ফ্রুটস, মানে এক একজনের আসলে এক এক ইচ্ছে থাকে। সো সেই জায়গা থেকে আসলে উচিতটা কি, আমাদের কিভাবে আসলে ইফতারিটা তাড়াহুড়ো করে না শুরু করে কিভাবে স্লোলি, যাতে করে আমি খাবারটাও আমার হজম হয়, আমি ভালো হাইপার টেনশন না হলে আমি সুন্দর মতো খেতেও পারি, সবকিছু যেন ভালো মতো হয়, এটা কিভাবে? এটা আসলে যেটা আমরা আপু, আমাদের একটা আসলে মিথ আছে যে আমরা বোধহয় ডায়েটের বিষয়ে বা সব রোগ মেনটেনের ক্ষেত্রেও তো আমাদের ডায়েট করতে হয়। আসলে ডায়েট মানে আসলে আমরা এমন কিছু ভেবে নেই যে অনেক কিছু খাওয়া যাবে না বা এরকম, যেমন তার মধ্যে হচ্ছে ভাত একটি খাবার যেটাকে আমরা সবাই ভয় পাই। কিন্তু মজার ব্যাপার কি, ভাত 100 গ্রামের যে ক্যালোরি আছে 109 ক্যালোরি, সেই সেম 100 গ্রাম রুটিতে কিন্তু 250 ক্যালোরি। তো সেম ভাবে আপনি দেখেন আপু যে আমাদের রুটিতে যে গ্লুটেন আছে, আমি একটু আগে বলেছি, এই গ্লুটেনটা কিন্তু আমাদের গাটে প্রবলেম করে, অ্যাসিডিটি ক্রিয়েট করছে, হজমের সমস্যা করছে। থাইরয়েড পেশেন্টদের জন্য আমরা গ্লুটেন অফ করতে বলি। সো সেক্ষেত্রে আমি মনে করি যে যদি কেউ চায় যে এই প্রবলেমগুলো থেকে দূরে থাকতে, কারণ রোজা রাখলে আমাদের এমনিতেই সারাদিন নাকে একটু অ্যাসিডিটি হয়, এই সময় যদি আমরা খুব সহজ পাচ্য খাবার যেমন চিরা, ভাত, এই খাবারগুলো যদি আমরা খেতে পারি তাহলে খুবই ভালো। আর শুরুটা আমরা যেটা করব, আমরা অবশ্যই একটা খেজুর দিয়ে শুরু করতে পারি। এটা যেমন আমাদের মুসলমান যারা, তাদের তো এটা সুন্নত, সেই সাথে এটার সায়েন্টিফিক ব্যাখ্যাও কিন্তু আছে যে আমাদের গ্লুকোজটা এত দ্রুত বডিতে যাচ্ছে যে আমরা আসলে সারাদিনের ক্লান্তিটাই দূর করতে পারছি। আর জুস বা যে কোনো কিছু আমরা আসলে খেতে পারি, অল্প অল্প করে খেতে পারি, তবে একবারে অনেক খেয়ে ফেলে দেখে যে এটা আমরা যে খাবারগুলো খেলাম সেটার হজমটা ঠিক মতো হচ্ছে না। এই কারণে আমি মনে করি যে অতিরিক্ত পানিটা না খেয়ে অল্প করে একটু খাওয়া যেতে পারে। আমরা একটু টাইম নিয়ে আধা ঘন্টা পরে হয়তো আবার পানিটা আমরা খাওয়া স্টার্ট করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপু, আপনাকে অনেক নতুন নতুন কিছু তথ্য পেলাম, আসলে দর্শকদের আশা করছি ভালো লাগবে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এটিএন বাংলাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুক।